আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ভূমিরূপ, নদী, শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ এই অধ্যায়গুলো কিন্তু পড়তে হবে এবং এটা হচ্ছে তোমাদের এই পরীক্ষার নাম্বার বিভাজন। যে কোশ্চেন পেপার তোমাদের দেওয়া হবে সেখানে সাধারণত 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 5টি তোমাদের এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এরপর হচ্ছে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, আর একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো এই হচ্ছে 25 নম্বরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন এবং সেখানে তোমাদের সময় থাকবে 50 মিনিট। ঠিক আছে, তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ এই সাজেশনটির সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই। ওকে, এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1 নম্বর করে এবং 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। কয়ের থেকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ না আগ্নেয় পর্বতে দেখা যায়। তো গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। কয়ের দেখা প্রশ্ন দেওয়া আছে দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হলো প্রেইরি, পম্পাস না নীল নদের সমভূমি। তো দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হচ্ছে পম্পাস সমভূমি। গয়ের দাগে একটি আন্তর্জাতিক নদী হলো দানিউব, আমুদরিয়া না লুনি। তো আন্তর্জাতিক নদীটি হচ্ছে দানিউব। ঠিক আছে, এরপরের প্রশ্ন, ঘয়ের দাগে ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। সঠিক উত্তর হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। এরপর ওমর দাগে সুদানের রাজধানী হলো খার্তুম, আসওয়ান, কায়রো। তো সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। ঠিক আছে, কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন দেখো, সাহারা মরুভূমির শুকনো মরুখাতগুলিকে বলা হয় ওয়াদি, হামাদানা, আর্গ। সঠিক উত্তর হচ্ছে ওয়াদি বলা হয় সাহারা মরুভূমির শুকনো মরুখাতগুলিকে বলা হয় ওয়াদি। এরপর প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে। তো প্লাবনভূমি, বদ্বীপ এগুলো গঠিত হয় নদীর নিম্ন গতিতে। নেক্সট, বর্গীয় দাগে প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়? ব্যাসল্ট, গ্রানাইট না চুনাপাথর? সঠিক উত্তরটি হচ্ছে চুনাপাথর, এটা আগ্নেয় শিলা নয়। এরপর হচ্ছে মরুভূমির উটের দলকে বলে ক্যারাভান, খামসিন না হারমাট্টান? তো মরুভূমির যে উটের দল সেটাকে বলা হয় ক্যারাভান। ওকে, নেক্সট হচ্ছে বাওবাব গাছ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে না উষ্ণ মরু অঞ্চলে? তো বাওবাব গাছ দেখা যায় ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে। এরপর দেখো 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখান থেকেও 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি? তো নদীর মধ্যগতিতে প্রধান কাজ হচ্ছে বহন ও সঞ্চয়। এরপর ক্ষয়ের দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর লিখবে ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, গয়ের দাগে ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? উত্তরটা হবে ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। নেক্সট, ঘয়ের দাগে এমন একটি নদীর নাম করো যার মোহনায় কোনো বদ্বীপ নেই। উত্তর লিখবে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। এরপর উমর দাগে মার্বেল কোন জাতীয় শিলা? উত্তর হচ্ছে মার্বেল রূপান্তরিত শিলা। ঠিক আছে, এখানেও কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখো। প্রথমে দেখো, চয়ের দাগে খামসিন কাকে বলে? উত্তর কি লিখবে না সাহারা মরুভূমি থেকে গরমকালে যে উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় খামসিন বলে। এরপর হচ্ছে ভেল্ট বলতে কি বোঝো? উত্তর লিখবে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ট বলা হয়। বর্গীয় দাগে প্রতিমা তৈরিতে কোন জাতীয় মাটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে প্রতিমা তৈরিতে পলি মাটি ব্যবহার করা হয়। এরপর দেখো ঝয়ের দাগে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম ড্যাশ। তো পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম হচ্ছে গ্রেট রিফার্ট ভ্যালি। ওকে, গ্রেট রিফার্ট ভ্যালি। এরপর ইঙ্গর দাগে দেখো লোয়েস সমভূমি ড্যাশ দ্বারা গঠিত। উত্তরটা কী হবে? লোয়েস সমভূমি বালি কণা দ্বারা গঠিত। লোয়েস সমভূমি বালি কণা দ্বারা গঠিত। এরপর টয়ের দাগে সত্য অথবা মিথ্যা লেখো। মাটিতে 45% খনিজ পদার্থ আছে, এটা হবে সত্য। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 2 নম্বর করে। ওকে, 2 2 4 নম্বর। কয়ের দাগে সব নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না কেন? উত্তরটা হবে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজ বেশি হয়। নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত পলি, কাদা, নুড়ি, বালি ইত্যাদি বয়ে এসে মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করে। অনেক নদীতে নিম্ন গতি দেখা যায় না বা নদী দ্বারা বাহিত শিলাখণ্ডের পরিমাণও খুব বেশি হয় না। নদীতে জলের স্রোত খুব বেশি থাকলেও নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই।
ক্ষয়ের দাগে নীল নদের নদী অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম লেখো। উত্তর হবে নীল নদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম হলো কায়রো, আলেকজান্দ্রিয়া আর হচ্ছে খার্তুম। এরপর গয়ের দাগে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। তো ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলো চাপের ফলে কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকার নেয়। চারিদিকে পর্বত বেষ্টিত থাকায় এই জাতীয় মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। যেমন হচ্ছে তিব্বত মালভূমি, ইরানের মালভূমি প্রভৃতি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এরপর হচ্ছে ঘয়ের দাগে রেগোলিথ কি। তো আবহবিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে, যাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। এই রেগোলিথকেই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা ও মৃত্তিকা উৎপাদনের কাঁচা মাল বলা হয়। এরপর অঙ্গর দাগে দেখো আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। তো আফ্রিকা মহাদেশের উত্তরে রয়েছে কি ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগর রয়েছে, ঠিক আছে, অবস্থান করছে। পরের প্রশ্ন, চয়ের দাগে কঙ্গো নদী অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে কেন। উত্তর লিখবে নিরক্ষরেখার আশেপাশে দেখা যায় কঙ্গো নদী অববাহিকা। এখানে পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি, ঠিক আছে। সারা বছর তীব্র উষ্ণতা ও বৃষ্টি বেশি হওয়ায় কঙ্গো নদী অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে। ছয়ের দাগের প্রশ্ন দেখো পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। সেখানে উত্তর হবে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর এই শিলা কোমল ও নরম, তাই সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। 2 নম্বর এই শিলা স্তরে স্তরে সঞ্চিত থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর হচ্ছে 4 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 2 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। উত্তর হচ্ছে প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় প্রভৃতি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ছয়ের দাগে চিত্রসহ অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। উত্তর লিখব অশ্বক্ষুরাকৃতির হ্রদ নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। এবং এটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদের একটা চিত্র, ঠিক আছে। পারলে তোমরা এই চিত্রটি কিন্তু আঁকবে, ঠিক আছে। নদীটা প্রথমে এইভাবে সোজা হয়ে যাচ্ছিল, তারপর এখানে একটু বেঁকে গেছে, এখানে কিন্তু অনেকটা দেখো বেঁকে গেছে। এবার এখানে দেখো বাঁকটা কিন্তু এখানে ছেড়ে গেছে, ঠিক আছে। নদীটা আবার সোজাভাবে চলছে এবং এই যে অংশটা হ্রদের মতো আছে এই অংশটাকে বলা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এরপরের প্রশ্ন হচ্ছে গয়ের দিকে সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর লিখছে এখানে সাহারা মরু অঞ্চলের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। ভূপ্রকৃতির দিক থেকে এটি একটি মালভূমি। সাহারায় বেশ কয়েকটি উচ্চভূমি দেখা যায়, তাদের মধ্যে প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহামার ও টিবেস্টি মালভূমি প্রধান। কান্ডারা, সিওয়া ও এই অঞ্চলের উল্লেখযোগ্য নিচু স্থান। এই অঞ্চলে অর্ধচন্দ্রাকৃতি এবং তির্যক বালিয়াড়ি দেখা যায়। এখানে বালির স্তূপ জড়ো হয়ে যে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর্ট বলে। প্রস্তরময় উঁচু অঞ্চলকে হামাদা বলে। পাথর নুড়ি ও বালিপূর্ণ ভূমিকে রেগ। সাহারার বেশিরভাগ নদীগুলি শুকনো। এই শুকনো নদীর খাতগুলিকে বলা হয় ওয়াদি। এই অঞ্চলে মাঝে মাঝে জলের হ্রদ ও মরুদ্যান দেখা যায়। ওকে, পরের প্রশ্ন দেখো ঘয়ের দাগে টিকা লেখো প্লাবনভূমি। প্লাবনভূমি সম্পর্কে টিকা লিখতে বলা হচ্ছে। আমরা লিখছি এখানে নিম্ন প্রবাহে নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এবং বন্যার সময় নদী তার দুধারে বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত করে
এবং উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। চীনের হোয়াংহো নদীর নিম্ন গতিতে এরূপ প্লাবনভূমি দেখা যায়। 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, এখান থেকেও প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, কয়ের দাগে হচ্ছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তো 1 নম্বর হচ্ছে শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা শিলার প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে জলবায়ু। মাটি তৈরিতে এক বিশেষ ভূমিকা নেয় জলবায়ু। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি তাড়াতাড়ি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। 3 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি সেভাবে তৈরি হয় না, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। 4 নম্বর হচ্ছে জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু কেঁচো, পিঁপড়ে, ছুঁচো, সাপ প্রভৃতি প্রাণীরা মাটিকে আলগা করার ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট সময়। মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় মাটি তৈরি হতে। কয়েক দাগে জনজীবনের উপর পার্বত্য অঞ্চলের প্রভাব আলোচনা করো। আমরা উত্তর লিখছি, জনজীবনে পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হলো, 1 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর, জলবায়ু শীতল আর মাটি অনুর্বর, তাই সেখানকার মানুষের চাষবাস করার সুযোগ কম। সামান্য পরিমাণে কৃষিকাজ, পশুপালন আর কাঠ সংগ্রহ করে সেখানকার মানুষের প্রধান উপজীবিকা। ঠিক আছে, কাঠ সংগ্রহ করা সেখানকার মানুষের প্রধান উপজীবিকা। 2 নম্বর হচ্ছে বন্ধুর স্থলপথে যাতায়াত করা বা খরস্রোতা নদীর জলপথে পরিবহন করা অসুবিধাজনক বলে মালপত্র আদান প্রদান করা, ব্যবসা বাণিজ্য করা বা শিল্প গড়ে তোলা সহজ নয়। 3 নম্বর জীবিকার অভাবের জন্য পার্বত্য অঞ্চলের লোক বসতি খুবই কম। 4 নম্বর পার্বত্য অঞ্চলের মানুষ কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী ও সাহসী হয়। 5 নম্বর হচ্ছে পর্বতের মনোরম পরিবেশে স্বাস্থ্য নিবাস গড়ে ওঠে। এরপর গয়ের দাগে নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি সম্বন্ধে আলোচনা করো। তো নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি হলো প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীর চর, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নিম্নগতিতে নদীর প্রধান কাজ অবক্ষেপণ, তাই এই অংশে কোথাও কোথাও নদীর দুপাশে বিস্তৃত প্লাবনভূমি, সুউচ্চ স্বাভাবিক বাঁধ, বড় বড় নদীর চর এবং স্থান বিশেষে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঘয়ের দাগে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। তো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এই রকম বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, যা উক্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। 4 নম্বর জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারের সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। এরপর 5 নম্বর হচ্ছে মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। ঠিক আছে, এইভাবে আমরা বহুমুখী নদী পরিকল্পনার যে উদ্দেশ্য সেগুলি আমরা লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের ভূগোল সাবজেক্টের এখানে আমরা সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের কমেন্ট অবশ্যই কিন্তু লিখে জানাবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো।
তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।